নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ও কাছাড় জেলা বিজেপি বিজয় উল্লাস পালন করল। বিহারে নীতিশ ঝরে উড়ে গেল আরজেডি কংগ্রেস বামেদের মহাজোট, সরকারের গঠনের পথে এনডিএ। ট্রাফিক সমস্যা নিয়ে সরব শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স এবং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। শিলচর সাউথ পয়েন্ট স্কুলে শিশু দিবস পালন। বিহারের ফলাফলে ধলাইয়ে বিজেপির বিজয় উল্লাস। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাছাড় জেলা বিজেপি বিজয় উল্লাস পালন করল। এদিন ফলাফল প্রকাশের পরই জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গণে বাজি পতাকা ফাটিয়ে আনন্দ উদ্যাপন শুরু হয়। পরে বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি বৃহৎ পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ক্যাপিটাল পয়েন্ট পৌঁছায়। সেখানে পৌঁছে দলীয় কর্মী সমর্থকরা আবারও বাজি পতাকা ফুরিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা জানান, এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি বিহারের নির্বাচনে এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 বহুমত বলা যায়, যা পেয়ে 204টি এই মুহূর্তে আমি দেখেছি সিট ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ শরিক দল অগ্রগতির পথে আছে এবং আমরা জয়ী হয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি এই যে কংগ্রেসের মিথ্যা অপপ্রচার, কংগ্রেসের যিনি নেতা আপনারা জানেন রাহুল গান্ধী, আরজেডির তেজস্বী যাদব, যাদের মিথ্যা অপপ্রচার ভারতীয় জনতা পার্টি এনডিএকে রুখতে পারেনি। মানুষ নরেন্দ্র মোদীজির পক্ষে আছে, মানুষ অমিত শাহজির পক্ষে আছে, মানুষ নীতিশ কুমারের পক্ষে আছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনিও বিহারে প্রচারে গেছেন। আপনারা দেখেছেন, আনন্দের বিষয়ে আমরা দেখেছি যে সমস্ত ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মুখ্যমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রী। এবার আমাদের একটাই ধ্বনি থাকবে, বিহার हमारा है, বাঙ্গাল কি বাড়ি আয়। আমি আমরা বাঙ্গাল, আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিহারের মতো জয়, বৃহৎ জয় ভারতীয় জনতা পার্টিকে এনে দিতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গের জনসাধারণের প্রতি আবেদন জানাই। আর আসাম আপনারা দেখেছেন, আগামীতে আসামে 100+ নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। এখানে কংগ্রেসের কোনো ষড়যন্ত্র, গৌরব গগৈর কোনো ষড়যন্ত্র কিচ্ছু দেখবেন কাজে আসবে না। ভারতীয় জনতার জয় অবধারিত এবং আসামে ভারতীয় জনতা পার্টির জয় 100% হবেই, এটা নিশ্চিত। বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতিশ ঝরে উড়ে গেল আরজেডি কংগ্রেস বামেদের মহাজোট। এদিন বিকেল 2:30টার সময় 243টির মধ্যে 200টিতেই এগিয়ে এনডিএ। বিহারে বহু পিছনে রাহুল তেজস্বীবাদীদের মহাজোট। বিপুল জয়ের পর সন্ধে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিজেপি বিরোধিতায় ব্যর্থ কংগ্রেস আরও একবার প্রমাণিত। বিহারে ভরাডুবি নিয়ে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন বিজেপি নেতারা। বিহারে জয়ের পথে আমরা, এবার পালা বাংলার বিহারে। এনডিএ প্রত্যাবর্তনের মধ্যেই হুঙ্কার সৌমিত্র খাঁর। উল্লেখ্য, ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে নীতিশ কুমার ও বিজেপির এনডিএ জোট। এখন সরকার গঠনের পথে জোর চর্চা যে ভোটের বিহারের হাওয়ায় একটাই প্রশ্ন, বড় ভাই কে হচ্ছেন। বেঁচে থাকার জন্য শহরে মেম্বারশিপ ড্রাইভ শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে শিলচর টাউন ইলেকট্রনিক অটো ওনার্স এবং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন।
স্থানীয় কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এক অনুষ্ঠান ভবনে আগামী রোববার থেকে অ্যাসোসিয়েশনের সদস্যপত্র প্রদানের কাজ শুরু করা হবে বলে শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তারা। বাইরের অটো এক কথায় বাইরেই থাকবে বলে এদিন মন্তব্য করেছেন তারা। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, বাইরের অটোরিকশা শহরের ভেতরে প্রবেশ করার বিষয়টি নিয়ে তারা প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ারও হুঁশিয়ারি দিয়েছেন। শহরকে যানজটমুক্ত রাখতে শহরের অটোরিকশা চালকদেরকেই শুধু অ্যাসোসিয়েশনের সদস্যপত্র তুলে দেওয়া হবে। শিলচরে ট্রাফিক সমস্যা সমাধানের জন্য বিগত দিনেও তারা সভা সমিতির মাধ্যমে আলোচনা করার পাশাপাশি জনসাধারণের মতামত গ্রহণ করেছে এবং প্রত্যেক থেকে অ্যাসোসিয়েশন ভালোই সাড়া পেয়েছে। 2016 সালে পেট্রোল অটো নিয়ে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন শহরের সাধারণ মানুষ। তখনও অ্যাসোসিয়েশনে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রশাসনের সহায়তায় তারা তখন সাফল্য পেয়েছিলেন। শহরের বেশ কয়েকটি স্থানে নাকাচকি বসানোর ও ব্যবস্থা করেছিল প্রশাসন। তাই বর্তমান পরিস্থিতিতে প্রশাসন পুনরায় সেই পদক্ষেপ গ্রহণ করলে শহরকে কিছুটা হলেও যানজট মুক্ত করা সম্ভব হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। আমাদের পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য শহরকে যানজট মুক্ত করা। কিভাবে শহরকে যানজট মুক্ত করা যায় তা নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। আমাদের মিটিংয়ে অনেক কিছু সাড়া পেয়েছি, পাবলিক থেকেও আমরা সাড়া পেয়েছি যে তোমরা এগিয়ে যাও। কারণ বাইরের অটো যারা শিলচর এলাকার বাইরে, যেমন কালাইন, কাটিগড়া, দিগরখাল, বদরপুর, আমরা দেখতে পাইছি গতদিন AS24 মানে AS24 অর্থাৎ হাইলাকান্দির গাড়ি শহরে কিভাবে প্রবেশ করে, এটা নিয়ে একটা বহুত বড় প্রশ্ন। ক্যাপিটাল পয়েন্ট টু আমাদের রাঙ্গেরখাড়ি পয়েন্ট অফ ন্যাশনাল হাইওয়ে, যদি ন্যাশনাল হাইওয়ে থাকে তাহলে ন্যাশনাল হাইওয়ের মধ্যে মিউনিসিপ্যালিটি কিভাবে পার্কিং দেয়? আপনারা দেখেছেন হসপিটাল রোড, সিভিল হসপিটালের সামনে সাইনবোর্ড লাগিয়ে পার্কিং ফর SMB লেখা আছে, সাইনবোর্ড টাঙ্গিয়ে। তারপর শিলংপট্টি নিয়ে যদি রাস্তা যদি PWDর হয় তাহলে মিউনিসিপ্যালিটি কিভাবে PWDর রাস্তার উপরে পার্কিং রাখে? যেহেতু ওদের নিজস্ব জায়গা আছে নরসিংতলার ময়দান, তারা যদি নরসিংতলার ময়দানে যদি পার্কিংটা ব্যবস্থা করা হয় তাহলে শিলংপট্টিটা বেঁচে যায়, শিলংপট্টির রাস্তাটা পুরোটা রাস্তা বেঁচে যায়। কারণ ফুটপাথ দোকানদারের হাতে দখলে, রাস্তা মিউনিসিপ্যালিটির পার্কিংয়ের হাতে দখলে, তো মানুষ চলবে কি করে, মানুষ বাঁচবে কি করে? 40 ফুট রাস্তা হসপিটাল রোড অটোর জন্য ওয়ান ওয়ে, আর 8 ফুট রাস্তা চণ্ডীচরণ রোড এটা টু ওয়ে। আমরা কমার্শিয়াল ভেহিকেল চালাই, আমরা রাস্তাটাও লাগবে কমার্শিয়াল, আমরা প্যাসেঞ্জার উঠানামা করব। আমরা যদি ঘুরে গলি গলি হয়ে বেরিয়ে যেতে হয় তাহলে তো আমরা শেষ, সারাদিন আমরা শেষ হয়ে যায়। তার মধ্যে আমরা সন্ধ্যার পর দেখি জামের জন্য ট্রাফিকে প্রেমতলা পয়েন্ট থেকে অটোগুলোকে আবার 4 ফুট হয়ে ঘুরিয়ে দেয়, এদিকেও টু ওয়ে। তো আমরা যাব কোন দিকে যাব? তাই প্রশাসনের কাছেও আমরা অনুরোধ থাকবে যে সিস্টেমটা যাতে ভালো করে করা হয়। আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে আলাপ করেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ওটা আগের টেন্ডার, এখন নতুন যখন টেন্ডার হবে আমরা রাস্তা থেকে টেন্ডারটা সরিয়ে দেব, উনি এরকম একটা আশ্বাস আমাদেরকে দিয়েছে। তার সঙ্গে আমরা DTO সাহেবের সঙ্গে আলাপ করি। DTO সাহেব তো 2 হাত তুলে ওই বলরি, মানে আমার হাতে কিছু করার নেই, এখন এজেন্সির হাতে সব রেজিস্ট্রেশন চলে গেছে, আমার আর কিছু করার নেই। DTO মহাশয় যদি এই কথা বলে তো আমরা কার কাছে যাব? যাওয়ার তো রাস্তাই নেই। তো আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যে অতি সত্বর একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির মিটিং বসানো হোক, এবং বাইরের অটোগুলা যত সময় বাইরে যাবে না তত সময় কিন্তু ট্রাফিক সমস্যার সমাধান হবে না। ওটা নিয়ে আমরা বিভিন্ন কার্যকর্তার সঙ্গে আমরা আলাপ করেছি, DC মহাশয় এবং MP MLA ওদের কাছেও আমরা গিয়েছি, আলোচনা করেছি। বর্তমানে আমরা একটা স্টেপও নিয়েছি, আমরা আগামী রবিবারে কাটল পয়েন্টের একটি বিবাহ ভবনে আমরা মেম্বারশিপ দেব টাউনের সবাইকে, যে যারা বাঁচতে চায় টাউনের অটো চালিয়ে, টাউনের ভিতরে যারা আছে তারা বাঁচতে চায়, তারা অতি সত্ত্বর এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক। ওই মিটিংয়ে আমরা মেম্বারশিপ দেব, সবাইকে মেম্বারশিপ দেবো যারা যারা আসবে। শিলচর শহরে যারা অটো চালায় ওদেরকে আমরা মেম্বারশিপ দেব, ওরা মেম্বারশিপ নেবে এবং ওরা থাকবে আমাদের সঙ্গে এই যুদ্ধতে। শিলচর সাউথ পয়েন্ট স্কুলে শিশু দিবস উদ্যাপন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকাল 10টায় পরিচালন অধিকর্তা মৃদুল কুমার ধর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রণব রায়চৌধুরী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এদিন স্কুলের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন অভিক ধর।
অঙ্কন ও ভাস্কর্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ট্রফি ও প্রশংসাপত্র প্রদান করেন মৃদুল কুমার ধর, প্রণব রায় চৌধুরী ও ফেডারেল ব্যাংকের ম্যানেজার দেবারুণ দে। বক্তব্যে মৃদুল ধর শিশুদের শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করেন, আর অধ্যক্ষ প্রণব রায় চৌধুরী স্কুলের ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। The day which is the birthday of our first Prime Minister, late Jawaharlal Nehru, who was beloved to all children, and children called him as a Chacha. Chacha means uncle. So to all children of India, he was like a own man, own Chacha, own uncle. And with this auspicious day, we have launched our school portal. Nowadays, all of we are using smartphone. So this portal is required. All information, everything will be put to the portal, and all of you and your friends are all of you can note down the website name in your notebook, and which will be announced in the classrooms also. And for your all information, you can avail this portal and our official Facebook page and Instagrams and others. A dedicated social media team has been formed for the schools, those students. So our portal, our Facebook, our Instagram will be regularly updated. বিহারের ফলাফলে ধলাইয়ে বিজেপির বিজয় উল্লাস। ফলাফল প্রকাশের পরই ধলাই বিজেপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে নাজি পতাকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। দলীয় কর্মসমর্থকরা নাজি পতাকা ফাটিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন। বিধায়ক নিহারঞ্জন দাস বলেন, বিহারের জনগণ মোদী নেতৃত্বাধীন সরকারের সাথে রয়েছে। এমন ফলাফলে গোটা দেশে বিজেপির জয় জয়কার হারা বইছে। ২৬ বিধানসভা নির্বাচনে আসামেও বিজেপি ১০০ সিটে জয়ী হবে বলে আশাবাদী তিনি। আজকে অত্যন্ত খুশির দিন। বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৪৩টা আসনের মধ্যে এখন পর্যন্ত ২৬০টা আসন জিতেছে। এটা একটা ল্যান্ডস্লাইড বিক্রি। বিহারবাসীকে আমরা ধন্যবাদ জানাই, যে তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে এত বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের ফলে। বিহারের মানুষ লক্ষ্য করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে। প্রত্যেকটা ব্যাপারে ভারত উন্নতি করেছে, বিহারের উন্নতি হচ্ছে। এই ডাবল ইঞ্জিন সরকারের কার্যকালে বিহারের বিভিন্ন দিক থেকে বিহারের মানুষের উন্নয়ন হয়েছে, বিহারের ডেভেলপমেন্ট হয়েছে। আর এটা লক্ষ্য করে বিহারের মানুষ এনডিএকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আমাদের বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে এই আসামেও নির্বাচন হবে, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, কেরলে নির্বাচন হবে, আরো দু একটা জায়গায় নির্বাচন হবে। এই নির্বাচনে যে নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি এখানকার মানুষও আস্থা রাখবে এবং বিজেপি জোটকে বিপুল ভোটে জয়ী করবে, বিপুলভাবে জয়ী করবে। আসামে আমাদের বিশ্বাস যে আসামে আমরা কমপক্ষেও ১০০টি আসন আমরা পাবো। এনডিএ জোট কমপক্ষেও আমরা ১০০টি আসন পাবো, কারণ
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলেছে, আসামের উন্নয়ন যেভাবে হচ্ছে, মানুষ আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের প্রতি আস্থাশীল। মানুষ খুব খুশি এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্ব এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব, এই দুজনের নেতৃত্বে আসামের মানুষ এগিয়ে যাবে। আগামী নির্বাচনে আমরা কমপক্ষেও 100 সিটে আমরা জয়লাভ করে আবারও সরকার গঠন করব। আমরা পরিশেষে আবারও আমরা বিহারবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। শিলচরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রিটেল আউটরিচ ক্যাম্প আজ উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সমগ্র ভারতের সঙ্গে তাল মিলিয়ে শিলচর শাখার এই অনুষ্ঠানে গৃহঋণ, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ও সম্পত্তি ঋণ সম্পর্কিত বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের হাতে ঋণ অনুমোদনের শংসাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার আঞ্চলিক ম্যানেজার সৌরভ কুমার ও দিল্লি থেকে আগত এজিএম শর্মিষ্ঠা ভট্টাচার্য, যিনি গ্রাহক ও কর্মকর্তাদের উদ্বুদ্ধ করেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সহজ শর্তে কম সুদে ঋণ প্রদানই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শহরবাসীর নানা মহলে পিএনবি এর উদ্যোগের প্রশংসা হয়েছে। नमस्कार, आज मेगा रिटेल आउटरीच प्रोग्राम ये लॉन्च किया गया है। उसके लिए शर्मिष्ठा मैडम हेड ऑफिस से आई हैं हमारे लिए यहाँ पे, और मैं सभी ग्राहकों को धन्यवाद करता हूँ कि आज वो लोग पीएनबी मेगा आउटरीच प्रोग्राम में सम्मिलित हुए। और मैं इन ग्राहकों के माध्यम से अनुरोध करना चाहता हूँ कि हमारा हाउसिंग लोन अभी सबसे अट्रैक्टिव रेट हो 7.45 पे है, कार लोन 7.80 पे है, और एजुकेशन लोन 7% पे, सबसे विच इज़ लोएस्ट इन द इंडस्ट्री। आज पीएनबी में 10,000 से अधिक शाखाओं में इस तरह के प्रोग्राम को आयोजित किया गया है, और सारे देश में ये मेगा रिटेल आउटरीच प्रोग्राम लॉन्च किया गया है, जिसमें हेड ऑफिस से जितने सारे एग्जीक्यूटिव हैं सारे आउटरीच प्रोग्राम में सम्मिलित हुए हैं। और यहाँ पे भी मैडम आई, मैडम का बहुत बहुत धन्यवाद, हेड ऑफिस से आई हैं। और ये हमारे ये कार्यक्रम हमारे 46 ब्रांच सिलचर में है, सिलचर सर्कल में 46 ब्रांचेज में आयोजित किया गया है। मैं सभी ग्राहकों को धन्यवाद करता हूं जो यहाँ पे आए हैं, जिन्होंने आज इनको प्रिंसिपल सैंक्शन लेटर प्रस्तुत किया गया है। और मैं इनसे अनुरोध करता हूं कि अधिक से अधिक ग्राहकों को जोड़े पीएनबी में। पीएनबी अभी देश का सेकेंड लार्जेस्ट बैंक है, और हमारे जितने शाखा प्रबंधक हैं सब लोग अच्छे से काम कर रहे हैं, और जितना से अधिक कस्टमर को जोड़ा जाए, मैं इन ग्राहकों से अनुरोध करता हूं। धन्यवाद। धन्यवाद सर। मैं शर्मिष्ठा भट्टाचार्य एचओ से आई हुई हूँ टू ओवरलुक द मैंने जो रिटेल मेगा आउटरीच रिटेल कैंप जो हो रहा है, तो यहाँ हमारे इतना इम्पोर्टेंस दे रहे हैं ये आउटरीच कैंप में। सारा शाखाओं में हेड ऑफिस के एक बंदे को भेज रहे हैं टू अटेंड द रिटेल मेगा रिटेल कैंप। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর সোনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান বরাক ভ্যালি মজদুর সংঘের। ভারতীয় মজদুর সংঘের শাখা সংগঠন বরাক ভ্যালি শাখার তরফে বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং জানান, সোনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাফেরা করে থাকে এবং শহরের যানজট সমস্যার কারণে অনেকেই সময় মতো নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না।
ফলে গঙ্গাপুর থেকে সোনাই রোড পর্যন্ত সেতু নির্মাণ হলে এত অঞ্চলের মানুষের অনেক উপকার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী তার প্রস্তাবে সাড়া দেওয়ার অতি সত্বর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। এদিকে রাজ্য সরকার আগামী 25শে নভেম্বর জমির পাট্টা সংক্রান্ত একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিলের মধ্যে বাগানের শ্রমিকরা অনেক উপকৃত হবেন এবং ভূমিহীনরা অচিরেই পাট্টা পেয়ে যাবেন। উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম, তাই আমি নিজেকে ধন্য মনে করি। আর আমি একটা অনেক ভালো খবর, যা আমরা চা বাগানের মানুষরা অনেক দিন ধরে যাবৎ আমরা চেষ্টা করছি যে এটা আমাদের হতো তো ভালো ছিল, সেটা স্বপ্নই ছিল আমাদের জন্য, দিন স্বপ্নই ছিল যে আমাদের বাগানের মানুষের লোকের জায়গাটা, যে লাইনের জায়গাগুলো আছে ওইটা আমাদের হবে। কিন্তু আসামের যশস্বী মুখ্যমন্ত্রী সেটা একটা সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই ওনাকে এবং সাধুবাদ জানাই। আমি জানি যে এই মুখ্যমন্ত্রী আসার পরে অনেকগুলা প্রকল্প উনি চেষ্টা করেছেন যে বাগানের মানুষে কীভাবে উপকৃত হতে পারে। তার মধ্যে একটা বৃহৎ বড় প্রকল্প, যে প্রকল্পে উনি চেষ্টা করে যাচ্ছেন যে মানুষকে ওইটা করার জন্য, মানুষকে কীভাবে এটাকে সান্ত্বনা দেওয়া যায়, কীভাবে এটাকে একটা নতুন একটা দিকের জন্য চেষ্টা করা যায়, যেভাবে যে মানুষকে নিজের পাট্টা পাওয়া যায়। আমার পাট্টা থাকলে আমার ঘর আমার নিজের। এই পাট্টা দেওয়ার ব্যবস্থা যখন যিনি করেছিলেন, উনি বলেছেন যে উনি 25 নভেম্বর একটা বিল উত্থাপন করবেন আসাম সরকারের আসাম বিধানসভায়। সেই বিধানসভার বিলের মধ্যে আমি আশা রাখছি যে অন্যান্য দল যেগুলো আছে উনাকে হেল্প করবে আর এই বিলটাকে বাস্তবায়িত করার জন্য হেল্প করবে। উনি নিজের তরফ থেকে আমাদেরকে বারবার বলেছেন যে আপনাদের যদি বা কোনো রকমের আরও কোনো সাজেশন থাকে তাহলে রূপেশ গোয়ালা বা বিত্তমন্ত্রী কেশব মহন্ত যা আমাদের আছেন, কেশব মহন্তকে আমরা একটা টুইটারের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা কোনো একটা লেটারের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি, বা বিশেষ কোনো অসুবিধা হলে সিএম স্যারকেও আমরা এটাকে পাঠাতে পারবো। একটা ভালো পদক্ষেপ। সেই সঙ্গে আমি এই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার একটা যে বহু পুরানো জায়গা, বহু পুরানো বাগান ছিল গঙ্গাপুর, সেই গঙ্গাপুরের একটা যে ব্রিজ হওয়ার খুব বেশি দরকার, যে ব্রিজের জন্য আমাদের 20 থেকে 25 হাজার মানুষের কষ্ট হচ্ছে, এদেরকে অনেক দূরে ঘুরে শিলচর টাউনে আসতে হচ্ছে। তার জন্য একটা আমি মেমোরেন্ডাম দিয়েছি। আমি মেমোরেন্ডাম দিয়ে স্যারকে বলেছি যে এটা খুব বেশি দরকার স্যার, এটা আমাদের যদি বা সোনাই রোড থেকে আর রঙ্গাপুরে যদি বা ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের মানুষ অনেক 20-25 হাজার মানুষ উপকৃত হবে। আর মুখ্যমন্ত্রী আমার কথা শুনে অনেক খুশি হয়েছেন, উনি আশা ব্যক্ত করেছেন, আমাকে আশ্বাস করেছেন যে খুব শীঘ্রই এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি এটার উপরে একটা অ্যাকশন হবে। সোনাই সমবায় সমিতির কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচনী সভা আগামী 24শে নভেম্বর অনুষ্ঠিত হবে। সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থী প্রত্যাশীরা। সকাল 10টা বিকেল 2টা পর্যন্ত নির্ধারিত সময়ে মোট 14 জনের মনোনয়ন জমা হয়। পরে সেগুলো যাচাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রিটার্নিং অফিসার রায়ান আহমেদ লস্কর জানান, অসম সমবায় সমিতির আইনানুযায়ী আগামী 5 বছরের জন্য সোনাই সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর গঠন হবে। আগামী 24 নভেম্বর নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী সমিতির নতুন কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হবে। 2025-26 ইংরেজি হইতে 2029 ইংরেজি পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচনী সাধারণ সভা আগামী 14/11/2025 ইংরেজি তারিখে সোনাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। আজ মানে মনোনয়ন পত্রের দিন ধার্য ছিল 14/11/2025 ইংরেজি তারিখে। আমি আর.এ. লস্কর রিটার্নিং অফিসার এবং আমার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শ্রী এস.কে মজুমদার ও সহকারী রিটার্নিং অফিসার
শ্রী রামকমল সিনহা মহাশয় আমার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই সমবায় সমিতির কার্যালয়ে। আমরা সকাল 10 ঘটিকা হইতে বিকাল 2 ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছি। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিকট হইতে মোট 14টি নমিনেশন জমা হয়েছে। ওই 14টি নমিনেশন আমরা 2 ঘটিকা থেকে 3 ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা করে সমবায় সমিতির নিয়ম অনুযায়ী সব স্ক্রুটিনি করে আমরা ওই 14 জন বৈধ বলে বিবেচিত হয়েছেন ওনারা। আজ আমরা আনুষ্ঠানিকভাবে যদিও ডিক্লেয়ার দিতে পারবো না, আনুষ্ঠানিকভাবে আগামী 24/11/2025 ইংরেজি তারিখে সোনাই মাল্টিপার কমিউনিটি হলে আমরা আনুষ্ঠানিকভাবে আগামী 5 বছরের জন্য কার্যকরী কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করব। আচ্ছা, ওই দিনে কি মানে আসাম সমবায় সমিতির যে আইন যেটা আছে বা নির্বাচন আইন যেটা আছে, ওই বার্ষিক মানে নির্বাচনী সাধারণ সভার কমিটির অনুমোদনের পর যে কার্যকরী কমিটির যেটি প্রথম সভা অনুষ্ঠিত হবে, ওই প্রথম সভায় ওই 14 জন, শুধুমাত্র ওই 14 জন সভা করে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। ওটা আমাদের মাননীয় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস মহোদয়ের অনুমোদনের পর এটা অনুষ্ঠিত হবে। শ্রীভূমির বাজারিছড়া কাঁঠালতলী ওয়াচ পোস্টে আসাম পুলিশ বৃহৎ পরিমাণের গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে। গাড়িতে বরফে রাখা মাছের কার্টুনের নিচ থেকে প্রায় 5 কুইন্টালের শুকনো গাঁজা পাওয়া গেছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 2.5 কোটি টাকা। দেখুন সবিশেষ। বাজারিছড়া থানার অধীন কাঁঠালতলী ওয়াচ পোস্টের সাহসী অভিযানে উদ্ধার হলো প্রায় 5 কুইন্টাল গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। দীর্ঘ বিরতির পর ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারিছড়া থানার অধীন কাঁঠালতলী ওয়াচ পোস্টের তৎপর পুলিশ দল। জানা গিয়েছে, এদিন বিকেল 3:30-এর দিকে একটি বিশেষ নাম্বারের বোলেরো পিকআপ ভ্যান ত্রিপুরা থেকে বিকল্প পথ ধরে পাথারকান্দি অভিমুখে যাচ্ছিল। পুলিশের ধারণা, এই গাড়িটি গোপনে বিপুল পরিমাণ মাদক বহন করছিল। কাঁঠালতলীর ওয়াচ পোস্ট এলাকায় পৌঁছলে কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়, কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওয়াচ পোস্টের ইনচার্জ কবির আহমেদ বারভুইয়ার নেতৃত্বে পুলিশ দল অন্য একটি গাড়িতে করে ধাওয়া শুরু করে। পুলিশের তাড়া খেয়ে পাচার চক্রের গাড়িটি সোনাখিরা পুলিশ চেকপোস্টের ব্যারিকেডও অমান্য করে সামনের দিকে ছুটে যায়। অবশেষে ধাওয়া করতে থাকার আতঙ্কে গাড়ি চালক এবং সহচালক সোনাখিরা রেলওয়ে ব্রিজের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। কাঁঠালতলী যিটো আউটপোষ্ট আছে তাত আমি নাকা চেকিং কেইবাদিনো ধৰি কণ্টিনিউৱাছলি চলি আছে। আজি এখন ট্ৰাক নম্বৰটো ত্ৰিপুৰাৰ পৰা ছাইডৰ পৰা অহা ট্ৰাক, DI ট্ৰাক, তাতে কিবা মাছ লৈ অহা তেনেকুৱা বুলি কিন্তু আমি যেতিয়া কাঁঠালতলীত ছিগনেল দিছিলোঁ ৰখাবলৈ, তেওঁলোকে নৰখাই স্পীড বঢ়াই আৰু আহি আছে। আমাৰ কাঁঠালতলী IC লগতে ষ্টাফ লৈ তেখেতে পিছে পিছে আহিছে। তাৰপিছত আমাৰ OC বাজাৰিছড়া তেখেতেও অলপ পিছত আহিছে। আহি খেদি মেইনলি আমাৰ কাঁঠালতলী IC তেখেতে খেদি আহি কবিৰ আহমেদ বৰভূঞা তেখেতে খুব ভাল কাম কৰিছে। খেদি আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি পুলিচ ষ্টেচন, পাথাৰকান্দি আৰক্ষী থানা, তাৰে সোনাখিৰা ৰেলৱে গেটৰ ওচৰত তাতে আহি গাড়ীটো হঠাৎকৈ ৰখাই ষ্টিয়াৰিংটো লক কৰি ড্ৰাইভাৰ আৰু হেণ্ডিমেন তেওঁলোক পলাই গ'ল। আৰু আমাৰ গাড়ীটো আমাৰ পিছে পিছে আহি থকা অলপ টাইম লাগিছে। আহি পাই দেখে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন অলৰেডি পলাই গ'ল, কিন্তু ট্ৰাকটো আমি জব্দ কৰিলোঁ আৰু তাৰ ভিতৰত আমি পাইছোঁ বুজন পৰিমাণৰ গাঞ্জা আমি পাইছোঁ। আমি ছাছপেক্ট কৰি আছোঁ এয়া মণিপুৰী গাঁজা বুলি কয়। এতিয়া FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্মড হ'ম। ইয়াতে আমি যিখিনি পাইছোঁ, ইয়াত যিখিনি ওজন আমি দেখি আছোঁ 500 কেজিৰো বেছি হ'ব, তেনেকুৱা 500 কেজিৰো বেছি হ'ব। আৰু আমি জনামতে বজাৰৰ যিটো ৰেট
পাৰ কেজি গাঁজা 50,000 টকামান হয়। 50,000 ইনটু 500 কেজি আপোনালোকে হিচাপ কৰক, 2.5 কোটি মানৰ হ'ব লাগে, তাৰ এক্সেছত হ'ব লাগে, 2.5 কোটিতকৈও বেছি হ'ব লাগে। এইটো আমাৰ আজি আমাৰ যিটো শ্ৰীভূমি আৰক্ষীৰ বিশেষ সাফল্য আৰু বিশেষ কৰি আমাৰ কাঁঠালতলী আইচিক মই প্ৰশংসা কৰিম, তেখেতে বৰ ভাল কাম কৰিছে। উদারবন্দের লাঠিগ্রামে হজরত মোকাশাহ মুকাম কমিটির উদ্যোগে আগামী 16 নভেম্বর এক ওয়াজ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে গজল ও খিরাত প্রতিযোগিতা, কোরআন পাঠ ও দোয়া প্রার্থনা হয়েছে। বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত অঞ্চলের বিশিষ্ট ইসলামিক পণ্ডিতদের উপস্থিতিতে ওয়াজ মাহফিল হবে। শেষে জিকির মেলা, ফকির মেলা ও সিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আয়োজক কমিটি মাহফিলের সফল আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং কমিটি এবং আমাদের মোকাশাহ মুকাম গনিয়ালার কমিটি সবে একত্রিত হইয়া আমরা আগামী 16 নভেম্বর একটা ওয়াজের প্রোগ্রাম আমরা লাঠিগ্রাম হজরত পীর বাবা মোকাশাহ মুকামের মধ্যে আমরা একটা অনুষ্ঠিত করার পদক্ষেপ লইছি। 16 নভেম্বর ওয়াজ অনুষ্ঠিত হইব। এই ওয়াজের মধ্যে আমরা কয়েকটা প্রোগ্রাম রাখছি। 16 নভেম্বর সকাল 8 ঘটিকা হইতে 12টা পর্যন্ত ওইলোকে বাচ্চারা আর গজল কিরাত প্রতিযোগিতা হইব। আর 12টা পরে 1টা পর্যন্ত আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। এরপরে কিছু মিডিলও আপনার গ্যাপ রইব জোহরের নামাজের পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। এরপরে হইল গিয়া আমরা কোরআন খতম হইব 12টার থেকে 2টা পর্যন্ত। এরপরে 2টা-2:30 পর্যন্ত কিরাত খতম হইব, কোরআন খতম হইব। এরপরে হইলে ওয়াজ আরম্ভ হইব আপনার 3টা থেকে বিকাল 3টার থেকে রাত 12টা পর্যন্ত হইলে ওয়াজ হইব। 12টার পরের থেকে আমরা জিকির আজগার ফকির মেলা ইত্যাদি আমরা ফজরের নামাজের আগ পর্যন্ত এটা হইব। এরপরে সিন্নি বিতরণ করা হইব। আর দর্শকবৃন্দ যারা আইবা তারা এখানে খানিরও একটা ব্যবস্থা করা হইব দূর দূরান্ত থেকে যারা আইবা। বরখলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কল্যাণ মালাকারের সাহায্যে হাত বাড়িয়ে দিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বরখলার বিশিষ্ট ব্যবসায়ী হালিম উদ্দিন বরভুইয়া। হালিম উদ্দিন বরভুইয়া শুক্রবার দুপুরে তার বাড়িতে গিয়ে দিনমজুর অসহায় কল্যাণ মালাকারের সাথে দেখা করে হাতে নগদ 5,000 টাকা তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বরখলার সুপরিচিত ব্যক্তি কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হালিম উদ্দিন বরভুইয়া। ধলাই জেলার মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সম্পন্ন হল নতুন পাকা ও আধুনিক সুবিধা সম্পন্ন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। দেখুন সবিশেষ। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনার মাধ্যমে জেলার শিক্ষার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতাধিক শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী সহ সহস্রাধিক ছাত্রছাত্রী। মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে পৌঁছলে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে যাওয়া এই আধুনিক ভবনে থাকবে উন্নত শ্রেণীকক্ষ, বিজ্ঞান এবং কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, স্যানিটেশন সুবিধে এবং ডিজিটাল শিক্ষার উপযুক্ত পরিকাঠামো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন আরও 2টি প্রকল্পের শিলান্যাস এবং 20টি প্রকল্পের উদ্বোধন করেন। বেডের সংখ্যা এখন সেখানে করা হয়েছে। আগে ছিল মাত্র 707, সেই জায়গায় এখন 1413টা করা হয়েছে। আমি বারবার বলছি যে আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার টিম এখানে এসছে, ওনার সাথে মৌ আমাদের হয়েছে দিল্লিতে। আমি যখন গেলাম সেখানে গিয়ে মৌ করার পর এখন বিভিন্ন হসপিটালে ওনারা গেছেন কীভাবে মানুষের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায়, তার জন্য সেই চেষ্টা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যেসব ডিস্ট্রিক্ট বা যেসব লাস্ট মাইলের যারা ব্যক্তিরা আছেন, লাস্ট মাইলের যে উন্নয়ন, সেটা অবশ্যই আমাদের করতে হবে। আমরা সবাই জানি যে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের বেশিরভাগ এসপিরেশনাল যে ব্লকগুলো আছে এবং ধলাই ডিস্ট্রিক্টকে আমরা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে আমরা বলে থাকি।
তো সেই জায়গার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় উনি জোর দিয়ে থাকেন। এবং আজকেও আমি রেল থেকে যখন নামলাম আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে যে ধলাই ডিস্ট্রিক্টে যেভাবে আমাদের সরকার 2018 পর প্রতিষ্ঠিত হওয়ার পর একটার পর একটা যে উন্নয়নের যে কাজ আমরা করে যাচ্ছি, সেটা আগে কোনো সময় আমরা ধলাই ডিস্ট্রিক্টকে একটা বলা হতো যে এই ডিস্ট্রিক্টকে কিছু করতে হবে না, কিন্তু আমাদের সরকার, কেন্দ্রের সরকার, আমাদের রাজ্য সরকার, এই দু সরকার মিলে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টকে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিম থেকে আরম্ভ করে সব দিকে এখানকার আর্থসামাজিক উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। বরাক নদীর প্রলয়ঙ্করী ভাঙনে আতঙ্কিত কাছাড় জেলার বরখোলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইলের মানুষ। 3 শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আগ্রাসী ভাঙনে তলিয়ে যায়। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ। স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবন ঝুঁকি নিয়ে চলাচল করলেও খোঁজ নেই স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের। দেখুন সবিশেষ। সামনেই যখন 26-এর বিধানসভা নির্বাচন আর আগন্তুক নির্বাচনের দিকে চোখ রেখে ফের বরখলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন বিধায়ক মিসবাউল ইসলাম। ঠিক সেই সময় ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করলেন ভাঙন বিধ্বস্ত বুড়িবাইল এলাকার মানুষ। তাদের কথায় বিগত বিধানসভা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জয়ী হলে বুড়িবাইল এলাকায় নদী ভাঙন সমস্যার সমাধান করবেন, কিন্তু বর্তমানে সেই সমাধান দুরস্ত। বিধায়কের টিকির নাগাল পর্যন্ত পাওয়া যায় না। এখানকার এক প্রবীণ ব্যক্তির কথায় মিসবাউল ইসলামের সংখ্যালঘু মেকি দরদে আকৃষ্ট হয়ে ওনাকে বারবার নির্বাচিত করে শুধু সমস্যার পাহাড় জন্মেনি, বিনষ্ট হয়েছে তাদের জীবন। তাই বিধায়ক মিসবাউল ইসলাম এলাকার নদী ভাঙন সমস্যা সমাধান করবেন সেটুকু দেখার অবকাশ আর নেই, বরং ভাঙনের পাশে থাকা কবরে গিয়ে কবরস্থ হওয়ার অপেক্ষায় আছেন তারা সকলে। সমস্যা তো আপনারা দেখরা এই রাস্তা তো চলাচল আর আমরা দ্বিতীয় বিকল্প কোনো রাস্তাও নাই। বর্তমানে স্কুলের ছাত্র ছোট ছোট বাচ্চা তারা এত দরি দরি করিয়া এইখান জায়গা পার করানি হওয়ার এই অবস্থায় আমরা বৃদ্ধ লোক ধরে একটা বাইক লই একজন মানুষ আইলেও তারে কিতা ওরা এইদিকে রিক্স লইয়া যায় কি টানিয়া নাকি তাই নিয়ে আমরা লই কোনো দেখা করল না, তাই তো আমরা লই কোনো দেখা করল না, আমরা কোনো সৎসাহস দিল না। কিতা করবো আমরা অসহায় হইয়া কোনো দাবি জানাইছিলেন? আমরা বারবার দাবি জানাই আইতেছি, বারবার মিডিয়া কল আইসইন, বারবার আমরা দিছি। আপনার এখন আপনারা আইসইন, আজকে আমরা জানছি না আপনারা আইসেন নতুবা সব মানুষ চিত্রিয়া চতুর বাজারে খাতে সব কিছু গিয়া খায় খার পারে, কিন্তু এখন আমরা মুসলিমে কয়জন ওখানে উপস্থিত। আপনারা জানলে তো আমরা সব মানুষ রইলা হয় কিলা। আপনারা আরও মিডিয়ার যত দেখছেন, ভিডিও দেখছেন, আমরা সব মানুষ এখানে আবদার করছি বারবার, 1-2 বার নাই। বরখলার উন্নয়নে একদম ব্যর্থ বিধায়ক মিসবাউল একজন ব্যর্থ বিধায়ক কোনো জাত, কিন্তু একমাত্র দেখা গেছে ইদারিং রাস্তা ব্যাপারে ইঞ্জিনিয়ার লইয়া আইসেন, যেটার লোকে শুধু পরিদর্শন শেষ। পরিদর্শনের শেষ কিন্তু আমরা প্রায় 1-2 মাস হয়ে গেছে, আমরা তো যে অবস্থা, আমরা চলাচল অবস্থা বেহাল হয়ে গেছে। এর বাদে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে এটা খুব কষ্ট হয়। ছোট ছোট বাচ্চা স্কুলে যায়, এটাও যাইবার কোনো অবস্থা নাই। মা বাপে আনিয়া দৌড়িয়া পা করিয়া দেয়। এখন যে অবস্থা হয়েছে, আমরা মসজিদ এখন সামনে আছে, মসজিদও লইয়া যাইব কি। এর বাদে আমরা কবরস্থান ফুরা নাই, তার দাদার আমলি বাপর আমলি সব লইয়া যায় আর কি। আমরা তো বারবারও আবদার করি আর, কিন্তু আমরা এই আবদারটা খামা লাগে না। সেও আমরা এইবারই চাইও না, সেও ফিরিয়াও দেখে না। আমরা বর্তমান মিসবাউল ইসলাম তানে তো বেজানও ভোট দিছি, আমার কুচমনে 3বারও ভোট দিছি তানে বলে। তাই তো বিষয় খেয়াল করতে আমরা রায়পুরের একটা জমিন সব ভাঙ্গিয়া গেল, তাই খেয়াল করলে আমরা তো খাওয়াইয়া দিতে পারলাম না। এটা কোনো খবর নাই, তানে তো বেজান খোয়া হয়। আর আমরা তো আর দুঃখেও শুনে না। আর আমরা যাতে যে অবস্থায় এখন আছি, অবস্থাটা আমরা একটা বার MLA আইয়া দেখু, বা আমরা জেলা পরিষদও আসুন, তারাও আইয়া দেখু, পঞ্চায়েত যারা আসুন তারা আইয়া দেখু একবার। 2 নম্বর হয়েছে আমরা যে অবস্থা, আমরা প্রায় 20-25 ঘর মানুষ পানির অবস্থা নাই।
গাঙ্গর আমিবার অবস্থা নাই আর পানি যে কেমনে খাইতাম কোনো অবস্থা নাই বেহাল অবস্থা সব ভাঙ্গে লইয়া গেছে আমরা খুব কষ্ট এখন আছি বর্তমানে ফ্যামিলি কতটা আছে এই বেঙ্গনের সাথে কতটা ফ্যামিলি আছে কতটা ঘর আছে আপনাদের ফ্যামিলি আছে প্রায় 50টা হই দিব বর্তমানে আমরা পানি নাই বর্তমানে পানির অবস্থা একদম বেহাল এর বাদে আমরা গাতুই তো ফুরকি উরকি আছে জল নাই সব গাঙ্গে নিচে শুকাই আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।